গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালি সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এই দেখো, আমি উঠেই আগে বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসেছি। এসে রান্নাঘরের সব জানালাগুলো খুলে দিলাম, কারণ সারা রাত বন্ধ ছিল তো, খুব একটা ঘুমটে মতো গরম। তো জানালাগুলো খুলে দিলে না বেশ বাইরের ঠান্ডা হাওয়াটা ঘরে ঢোকে, ঘরটাও বেশ ঠান্ডা হয়ে যায়। জানালাগুলো দরজাগুলো তারপরে সব আমি খুলে দেব। খুলে দিয়ে জানো তো, আগে আমি ফুলটা তুলে নিয়ে আসবো। আর এখন সকাল 5:30 বাজে। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, জানালা দরজা সব খুলে দিলাম। দিয়ে এবার আমি ঠাকুর ঘর থেকে সাজিয়ে নিয়ে ফুল তুলতে চলে যাব। আর এই দেখো, আমার এই ছাদের ছোট্ট বাগানে যে কটাই ফুল ফোটে না কেন, তাতেই আমার মন ভরে যায়, ভালোও লাগে এই ফুলগুলো তুলতে। আর গোবিন্দের চরণে দিতে পারলে তো আরো ভালো লাগে। তো এই দেখো কি সুন্দর এই পঞ্চমুখী নীলকণ্ঠের গাছটা না আমার মা দিয়েছিল। বলেছিল যে একটা কঞ্চির একটা ঝোপ দিয়ে লাগিয়ে দিবি, বেশ সুন্দর ফুল ফুটবে। তো শাশুড়ি মাকে বলেছিলাম, তো এই একটা কঞ্চির আগা নিয়ে এসেছিল বেশ কানালা। তো ওই একটা টিনের মধ্যেই গাছটা লাগিয়ে দিয়েছিলাম। এই 1 বছর হলো। তো বেশ ভালোই ফুল ফুটছে। মাঝে দিয়ে কয়েকদিন বন্ধ দিয়েছিল, তারপর প্রত্যেক দিনই মানে 7-8টা করে ফুল ফোটে। তারপরে এই দেখো, ফুল তুলে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে আসলেই তো কাজের পাহাড় থাকে। এই বাসনগুলো তো আমি সেই রাত্রে মেজে রেখে গেছিলাম, আর এগুলো জল ঝরে গেছে। এবার এই যেটুকু জল থাকে, আমার একটুখানি না মুছে নিয়ে বাসনগুলো জায়গায় গুছিয়ে না রাখলে ভালোও লাগে না মনটা। আর যে কোনো কাজই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে করতেই ভালোবাসি। তো এই দেখো, সব কাজগুলো যা বাসনগুলো আমি সব মেজে এবার পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রেখে দেবো। তারপরে আজকে যেটা রান্না করতে হবে সেটাও ভাবতে হবে। তো সকালবেলা উঠে না ওই একটা বড় চিন্তা হয় যে আজকে কি রান্না করব। তো এই দেখো, কয়েকদিন ধরেই, কয়েকদিন না কয়েক মাস হলো, এই ঘিয়ের কোটোগুলো ওই আনা হয়, খাওয়া হয়, আর শেষ হয়ে রেখে দিই। আর আমি না পরিষ্কার একসাথে ভাবি যে 4টে 5টা একসাথে হবে, তারপরে পরিষ্কার করে দেবো। তো এক সাইডে রেখে দিয়েছিলাম। আর এদিনকার রবিবার ছিল, রবিবার দিন গরম জল করে এই সব কৌটোগুলো না ধুয়ে রেখেছি। আমি যে কোনো জিনিস না গুছিয়ে রাখতে ভালোবাসি। এগুলো তো কোনো না কোনো সময় কিছু না কিছু অবশ্যই রাখা যাবে। তো যদি ঠিক করে সুন্দর গুছিয়ে রেখে দিই, তো এগুলোও একসময় কাজে লেগে যাবে। তো এর জন্য কৌটোগুলো গুছিয়ে আমি একটা প্লাস্টিক ভরে রেখে দিয়েছি। তারপরে ব্রাশটাও করে নিলাম, আর ব্রাশ করতে করতেও 1 বালতি জল এনে নিলাম। সকাল থেকে আমার 5-6 বালতি জল তুলতেই হয় রান্নাঘরে। আর জানো তো রান্নাঘরে কতই না জল লাগে। আর যেহেতু আমার কলের ব্যবস্থা নেই, সব জলই আমার বাইরে থেকে আনতে হয়। কি করব, এখনো যেহেতু আমার কাজ কমপ্লিট হয়নি, আর অনেক টাকা পয়সারও দরকার। তো আমাদের মধ্যবিত্ত সংসারে আমাদের এইভাবেই চালাতে হয়। তারপরে কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। আর এখন যা সবজির দাম, বাজারে তো সবজির দাম আগুন। আর তোমাদের দাদাভাই অল্প করেই সবজি নিয়ে এসেছিল। তো এই দেখো, ঘরে কিছুটা পাট শাক ছিল, সেদিনকার মা দিয়েছিল। একদিন রান্না করেছিলাম আর প্লাস্টিকে ভরে আবার রেখে দিয়েছিলাম। আর এই দেখো, এই লঙ্কাগুলোও না আমি বোটা ছাড়িয়ে কোটোটার মধ্যে রেখে দেবো। আর এইভাবে না কাগজ দিয়ে রাখলে না লঙ্কাগুলো কম পচে, ভালোও থাকে। আর এমনি প্লাস্টিকের মধ্যে রাখলে না আবার ওই যে ঘেমে, ফ্রিজের মধ্যে রাখলে ঘেমে যে জলটা পড়ে, ওই জলটাতে না লঙ্কাগুলো আবার পচেও যায়। আর এই কাগজ দেওয়া থাকলে কাগজেও অনেকটা জল শুষে নেয়, তো এর জন্য লঙ্কাগুলো পচে না। তারপরে একটুখানি জল খেয়ে নিলাম, এত গরম লাগছে। সকালে উঠে আমার একবার স্নান হয়ে গেছে, মাথা ভিজাইনি। পুরো গলা অবধি স্নান আমি প্রত্যেক দিনই করে নিই এই গরম পড়া থেকেই। যে সকালে উঠে যখন আমি উঠানটা ঝাড় দিয়ে আসি, এত গরম লাগে। তো 1 বালতি জল গায়ে ঢেলে হালকা করে একটু স্নানও করে নিই। তারপরে একটু এই যে ফ্রিজ থেকে জল নিয়ে একটু মিশিয়ে না জল খেয়ে নিলাম। তারপরে আবার একটু জলটা ভরেও আবার ফ্রিজে রেখে দিলাম। তো এই দেখো, আর ছেলেমেয়েরা কি করবে, ওই যে জলের বোতলটা ভরে খাবে, ওই হাফ বোতল জলই রেখে দেবে। এবার যদি কেউ জল খেতে যায়, সেই আর জল থাকে না। তো এই দেখো, ভাবতে ভাবতে আমার এই দেখো কাটাকুটিও কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কিছু সিদ্ধও বসিয়ে দিয়েছি। রান্না করব, কিন্তু সেইভাবে তো সবার মনের মতো আবার রান্না করতে হয়। ভাজাভুজি করলে তো বাচ্চা কাচ্চাও খেতে পারবে না, তোমাদের দাদাভাইও খেতে পারবে না। ওরা আবার একটু ডাল না হলে সকালে খাবে কি দিয়ে?
আর টিফিন বক্সে করে যেহেতু খাই তো খুব সমস্যা হয়ে যায়। তার জন্য আবার একটু না ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর একটু আমড়ার চাটনি করেছি, সেটা আমি সিদ্ধ বসিয়ে কাজ করতে করতেই না কিছুটা যেগুলো সিদ্ধগুলো থাকে সেগুলো আমি ওই বসিয়ে দিই, ওটা হতে থাকে আর এর মধ্যেই আমি আবার কাজটা করে নিই। আর এদিকে হলুদটাও শেষ হয়ে গেছিলো, তো এর জন্য এই হলুদটা আবার এই কৌটোর মধ্যে ভরে নিলাম। অল্প অল্প করেই নিয়ে নিই, কারণ একসাথে বেশিটা না কৌটোর মধ্যে ভরলে আবার অসুবিধা হয়ে যায়। তো এই বেশি একবারে নিয়ে আসি, 250-300 নিয়ে আসলে সেটা কৌটোয় ভরে আলাদা রেখে দিই। যখন যেমন শেষ হয় তখন সেইভাবেই আবার নিয়ে নিই। তারপর এই দেখো একে একে পাট শাকের বড়া আর একটু পটল ভাজাও করে নিয়েছিলাম। আর এই দেখো একটু চাটনি করে নিলাম। চাটনিটা তো আমার প্রত্যেক দিনই ধরাবাঁধা রুটিনের মধ্যেই পড়ে যায়। সে টমেটোর চাটনি হোক, আমড়ার চাটনি হোক আর আমেরই চাটনি হোক না কেন, ওটা আমার প্রত্যেক দিনই লাগে, মেনুতে থাকে। তো এই একে একে না সব রান্নাগুলো আগে কমপ্লিট করে নিলাম, কারণ রান্না কমপ্লিট করলেই তো হয় না, তার মধ্যেও আমাদের অনেক কাজ থাকে। আর আমরা ঘরের বউরা যতই কাজ করি না কেন দেখবে, তবুও দিনের শেষে আমাদের শুনতে হয় যে আমরা কি কাজ করলাম। তো আমাদের কাজগুলো যদি একবার কেউ এইভাবে পরিপাটি করে গুছিয়ে যদি করে, তাহলেই সে বুঝবে যে একটা মেয়ে কিংবা বউ কতটা পরিশ্রম করে সারাদিন। তারপরে এই দেখো সব রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এই গ্যাসটা আর গ্যাসের স্ল্যাবগুলো ভালো করে মুছে নেবো। আর এই সাবান দিয়ে না একটুখানি না ঘষলে যে তেল চিটেটা আছে, যদি আমি কাপড় দিয়ে মুছি আর কাপড়টা না পুরো তেল চিটে হয়ে যায়। তো প্রত্যেক দিনই আমি এইভাবেই পরিষ্কার করে নিই, একদম সুন্দর। আর এই গ্যাসটা কিন্তু আমার অনেক বছরের পুরোনো, বিয়ে যখন হয়ে এসেছি তার 2 বছর পরে আমার এই গ্যাস নেওয়া হয়েছিল। তো সেইভাবে এইভাবে যত্ন করে রেখেছি বলে এতদিনে ওভেনটা দেখো কি সুন্দর আছে। তো এই দেখো তারপরে আমি হালকা হাতে না যতটা হাত যায় ততটাই রান্নাঘরের দেয়ালগুলো মুছে নিই। একবারে তো প্রত্যেক দিন হয়ে ওঠে না পুরোটা মোছা, তো রবিবার দিন সেইটা আবার ভালো করে মুছে পরিষ্কার করে নিই। না হলে ওই প্রত্যেক সপ্তাহে না করলে না ওই আবার একটা নোংরা পড়তে পড়তে বেশি সেটা যখন মোটা হয়ে যায় তখন ওই হালকা করে মুছলেও সেটা পরিষ্কার হয় না। আর এই রান্নাঘরটা না এই দেখো আমি হাত দিয়েই মুছে নিই। আর এত তেলচিটে হয় না আমার খুব একটা, যেহেতু আমার কুচিনা লাগানো আছে। প্রথম প্রথম যখন লাগানো ছিল না তখন খুব মানে তেলচিটে হতো, আমার অ্যাডজাস্ট ফ্যান লাগানো ছিল, তবুও যেন ঘরের মধ্যে ধোঁয়া সব মানে যে সম্বরা যখন দিতাম ফোড়ন দিতাম তখন সেগুলো যেন ঘরে চলে আসতো। তখন তোমাদের দাদাভাই না পেরে স্টলমেন্টে এই কুচিনাটা নিয়ে আসে। তারপরে আস্তে আস্তে আমাদের এই 10 মাসে এর কিস্তির যে পেমেন্টটা হয় সেটা আমাদের শোধ করে দিয়েছে। তখন আমি খুব চেঁচামেচি করছিলাম যে এত টাকা দিয়ে কেন আনতে গেছো। তো এখন ভাবলাম সত্যি এই কুচিনাটা আমাদের সবারই দরকার, সব মানে আমাদের সবারই রান্নাঘরে যদি এরকম কুচিনা থাকে তাহলে কিন্তু রান্নাঘরটা নষ্ট হয় না। তারপর ওদিকে রান্নাঘরের কাজ তো হয়েই গেল, সব ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে প্রত্যেক দিন আমার এই 1 বালতি করে জামা কাপড় কাচতে হয়। মেয়ের জামা কাপড় আছে আর তোমাদের দাদা ভাইয়েরও জামা কাপড় আছে। তো এই দেখো সেইগুলো আমি আবার সব সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলো একে একে সব কেচে নেব। আর কি বলবো বন্ধুরা, প্রত্যেক দিনই আমাদের এই একই রুটিনের কাজ করতে করতে না আমাদেরও একঘেয়েমি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এগুলো তো আমাদের করতেই হবে। আর যেগুলো আমাদের রুটিনের মধ্যেই পড়ে। আর আমি যেহেতু আবার বাইরের কাজ করি, আমার এই সংসার সামলিয়ে আমার আবার বাইরেও কাজ করতে হয়। সবাই ভাবে, সব এক একজন বলে যে সারাদিন ভিডিও করে মানে ভিডিও করে, তো ভিডিও করলে আমার যে কাজগুলো আমার কাজগুলো কি তারা করে দিয়ে যায় আমাকে? কিন্তু না বন্ধুরা, আমাদের সব কিছু পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিয়ে তবেই আমরা ভিডিওটা করি। তো এই দেখো আমি জামা কাপড় কাচা হয়ে গেছে, আর একটু কমফোর্ট দিয়ে দেবো। এই কমফোর্ট দিলে না জামা কাপড় একটা বেশ সুন্দর গন্ধ হয়। তো এই অনেক দিন আগে আমাদের বাড়িতেই এটা সেল করতে এক মানে সব গ্রামে মেয়েরা সেল করতে এসেছিল। তখন পাতা ছিল 4টে 10 টাকায় মানে পাওয়া যেত। তো এখন তো 3টে 10 টাকা হয়ে গেছে। তখন ওদের থেকে এই কমফোর্টটা নিয়েছিলাম। সেই থেকে এমন অভ্যাস হয়ে গেছে যে জামা কাপড় কাচার পরে কমফোর্ট না দিলে যেন ভালোই লাগে না। আর এই কমফোর্ট দিলে না সেন্টও দরকার হয় না, এত সুন্দর গন্ধ বেরোয়। তারপরে এই দেখো এত রোদ্দুর ছাদে। এখন 9টা বাজে, তাতেই মনে হচ্ছে যেন সেই রাত দুপুর 12টা বেজে গেছে। তো এই দেখো একে একে সব জামা কাপড়গুলো আগে রোদ্দুরে দিয়ে দিলাম।
আমি আগেই সকালে কাচাকাচি করে নিই না, কারণ আগে রান্নাটা কমপ্লিট করে নিলে তোমাদের দাদাভাই আবার যখন তখন উঠে যায় ঘুম থেকে, ওর যেদিন কাজের চাপ থাকে সেদিন ও আবার তাড়াতাড়ি উঠে পড়ে। তো এর জন্য রান্নাটা কমপ্লিট থাকলে না চিন্তা থাকে না। তারপরে একে একে আমি আবার বাকি কাজ করি। আর মেয়ে উঠে গেলে সমস্যা হয়ে যায়, ওর আবার স্কুলে সব কিছু রেডি করাতে হয়। তার মধ্যে আমার এই কাজগুলো হয়ে গেলে না একটু শান্তি পাই। তো এই দেখো সব জামা কাপড়গুলো সব মেলে দিলাম ছাদে। আর এগুলো ওই 12টার মধ্যেই, যা রোদ্দুর মনে হচ্ছে 12টার মধ্যেই শুকিয়ে যাবে। তো ওগুলো শুকাতে থাকুক, মাঝখানে যখন আবার আসবো একটু উল্টে পাল্টে দিলেই আবার শুকিয়ে যাবে। তো চলো এবার এগুলো না মেলে দিয়ে এবার নিচে যাব। নিচের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা সেই সকালবেলা উঠেছি 5:30টায়, সব রান্না বান্না সেরে জামা কাপড় কেচে মেয়েকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিলাম। দিয়েই এখন ওপরে এসেছি, ওপরে ঘর মুছবো আর কিছু ডাস্টিংয়ের কাজ করব আর বিছানাটাও তুলবো। তোমাদের দাদাভাই চলে গেছে আজকে, তাড়াহুড়ো করে বিছানাটাও তোলে নি। তো বিছানাটা তুলে তারপরে আমি স্নান করে আবার একটু কাজে বেরোবো, যেহেতু আমার ঘরে বাইরে দুদিকেই সামলাতে হয়। আমি বাইরে একটা সার্ভে করি, তো সেটার কাজও আমার করতে হয়। তো ঘরে বাইরে সামলানো কিন্তু খুব কষ্ট বন্ধুরা। তো যাই হোক, এখন 10:30 বাজে। আমি এখন উপরের ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর স্নান করতে যাবো। তো তোমরা চলো দেখতে থাকো, আমার খুব কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছি। তো এবার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে ঘরের কিছু আছে জিনিসপত্র, সেগুলো প্রত্যেকদিন আমার মোছা হয় না, তো দুদিন অন্তর একদিন অন্তর যখনই সময় পাই আমি তখন ওগুলো পরিষ্কার করে নিই। আর যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি না, কি বলবো বন্ধুরা, প্রত্যেক দিনও যদি দুবেলা মোছা হয় তবুও যেন কোথা থেকে ধুল চলে আসে। তোমাদের কার কার এরকম হয় একটু আমাকে কমেন্ট করে জানিও তো, যে এত পরিষ্কার করার পরেও তবুও কেন ধুল হয় এত। তো এই দেখো আমি বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিই। আর বিছানাটা না ঘরে ঢুকলেই যদি পরিপাটি সুন্দর গুছানো থাকে, মনটাও না খুব ভালো লাগে আর ফ্রেশও লাগে। তো এই দেখো, আর আমার বিছানা জামা কাপড় সব কিছু যদি গোছানো না থাকে না, ঘরটা যেন এলোমেলো হয়ে থাকে। আর যেহেতু আমার একটাই ঘর, আর খুব সমস্যা হয়ে যায় জামা কাপড় রাখা। আর বুঝতেই তো পারছো, 4টে মানুষের জামা কাপড় তো কম না, দিন দিন তো জামা কাপড় বেড়েই যায়। তো কোথায় যে রাখবো সেটাই আমি বুঝতে পারি না। রান্নাঘরে একটা আলমারি ছিল, তো এখন ওই যে নতুন রান্নাঘরে যাওয়ার পরে সেইটা দরকার হয় না, তো সেটার মধ্যেও জামা কাপড় রেখেছি, সেটাও ভর্তি হয়ে গেছে। আলমারিতে তো একটুকু জায়গা নেই বন্ধুরা। তো এই দেখো খাটটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবারে যে সাইডে যে দেয়াল আলমারিটা আছে সেগুলো না মুছবো, অনেকদিন ধরেই ভাবছি মুছবো মুছবো, সে আর মোছাই হচ্ছে না। যখনই আসি তখনই কোনো রকম ঘরটা মুছেই চলে যাই। তো কয়েকদিন হয়েছে না, সে তাকটা খুব ধুলো পড়ে রয়েছে দেখতেই পাচ্ছি, কিন্তু সে মোছাই হচ্ছে না। তো আজকে ভাবলাম মেয়ে যখন যখন স্কুলে চলে গেছে আর হাতে কিছুটা সময়ও আছে, এখন যেহেতু বললাম তোমাদের 10:30 বাজে, তো আমি একটুখানি চট করে এগুলো এক হাতে একটু হালকা হাতে করে মুছে নিই। প্রত্যেকদিন যদি মুছতে পারি না, তাহলে না বেশি ধুলো পড়ে না। যেই 2-3 দিন মুছবো না, তখনই দেখা যাবে সেই ধুলোর একটা সর পড়ে গেছে। আর যেহেতু সাদা কাগজ দেওয়া, তো চট করে না সেটা আবার চোখেও পড়ে যায়। তো দেখলেই যেন কেমন মনে হয়। তো এই দেখো সবকিছু একটুখানি হালকা একটা কাপড় দিয়ে, রুমাল দিয়ে মুছে নিলাম। তাহলেই বেশ একটা ফ্রেশনেস চলে আসে। আর একটা ধুলো পড়লে না সে মানে একটা আস্তরণের মতো লাগে, দেখতে বিচ্ছিরি লাগে ব্যাপারটা। তো যাই হোক, একেক সময় আমি মুছতেও পারি না, ১ সপ্তাহ হয়ে যায়। তো তখন ওই ধুলোটা দেখলে এমনিই খারাপ লাগে, তো কিছু করার থাকে না, এতটাই কাজের প্রেশার থাকে। তাড়াহুড়ো হয়ে যায়, আমার 12টার মধ্যে বেরোতে হয়। তো এই দেখো, এটা আমি সেই সুপারস্টার পরিবারে গেছিলাম 2020 সালে, ফার্স্ট হয়েছিলাম। এই অ্যাওয়ার্ডটা আমার কাছে মানে অনেক মূল্যবান। তো সবাই বলেছিল যে আমাকে এটা দেবে ওটা দেবে। আমি যা গিফট পেয়েছি তোমরা সবই নিয়ে নাও, কিন্তু এই জিনিসটা আমি কাউকে দেব না। এটা আমার স্বপ্ন। তো সেটাকে তোমাদের দাদাভাই আবার মোটা প্লাস্টিক দিয়ে সুন্দর করে মানে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে, যাতে এটা নষ্ট না হয়। তো এটা আমার কাছে সত্যি একটা স্বপ্ন। আমি সুপারস্টার পরিবারে যে ফার্স্ট হয়েছিলাম এবং সপ্তাহ সেরা হয়েছিলাম, 2 দিন আমার মানে খেলা হয়েছিল। তো এটা আমার কাছে অনেকটাই গর্বের। তো এই দেখো, তারপরে ভালো করে তাকটা সব জিনিসপত্রগুলো সরিয়ে মুছিয়ে নিয়েছি। আর এই দেখো ছেলে মেয়ে না, এই যখনই আসবে ওপরে মেয়ে তখন এই ভীম এই খেলনাগুলো নিয়ে না খেলবে আর এই উলট পালট করে রাখবে। জাগার জিনিস জায়গায় না রাখলে না আমার মানে সত্যি আমার মাথা গরম হয়ে যায়। আমি গুছিয়ে রাখবো আর এরা আসলেই শুধু এটা ওটা নিয়ে খেলবে, খেলেই সব উল্টো পাল্টা করে সব গুছিয়ে রেখে দেবে, ওখানে রেখে দেবে।
যতই বকাবকি করি, যেহেতু ছোট মানুষ তো এক এক সময় ভাবি ওরাই তো খেলবে। তো ওই খেলতে খেলতে নয় দেখো ভীমের হাতটাও না ভেঙে ফেলেছে কোন সময়। মানে ওখানে এখন বললে তো শিকার যাচ্ছে না যে কে ভেঙেছে, বাচ্চা কাচ্চাও আসে তাদের সাথে নিয়েও খেলা করে। এখন কোথা দিয়ে কখন ভেঙে গেছে বলতে পারছে না। তো হাতটা যে কোথায় ফেলেছে সেটাও জানে না, যে আঠা দিয়ে লাগাবো সেটারও কোনো ব্যবস্থা নেই। তারপরে আমি দরজাগুলো একটু মুছে নিলাম, দরজাগুলো একটু ধুলো পড়ে গেছিল। আর এই দেখো শোকেসটা আমার অনেক বছরের শোকেসটা, দেখো গ্লেজটাও না অনেকটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এখন এই মুহূর্তে আমার নতুন শোকেস কেনার মতো সামর্থ্য নেই। যদি অবশ্যই হয় অবশ্যই কিনবো, আর তোমাদের সাপোর্ট যদি থাকে পাশে অবশ্যই আমি সব কিছুই করতে পারবো। তো এই দেখো সেটাকেই সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখে দিই। আর ওই যতই আমি গুছিয়ে রাখি, বললাম না ওই মেয়ে আসবে একটা করে ক্লিপ নেবে, চুড়ি নেবে, হেয়ার ব্যান্ড নেবে, আর উলট পালট করে রেখে দেবে। আর এই লকগুলো না আমার এই যে শোকেসের মধ্যে ছিল, এইগুলো না ভেঙে গেছে, এগুলো আর লাগাতে পারিনি। যাই হোক ডাস্টিং এর কাজ আমার মোটামুটি হয়ে গেছে। তারপরে এই দেখো এবার ঘরটা মুছে নেবো। আর এই যে ট্রেটা দেখছো না, এই ট্রেটার মধ্যে আমার কাগজপত্র, সমিতির কাগজ, আমার সার্ভে করার কাগজ, সব কিছু কাগজ এর মধ্যে আছে। একটা আমার ড্রয়ার কিনতে হবে। ড্রয়ার না কিনলে না এই কাগজপত্রগুলো যদি এদিক থেকে ওদিক হয়ে যায় খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক একটু পয়সা জমিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে একটা ভাবছি ড্রয়ার কিনে নেব। তো তার মধ্যেই সব কাগজপত্রগুলো পরিপাটি করে গুছিয়ে রাখলে না সব জায়গার জিনিস জায়গা মতো পাওয়া যাবে। আর ওই আমার একটা কাগজ খুঁজতে গেলে যদি তলায় পড়ে যায় সবগুলো বের করতে হয়, তারপরে আমার খুঁজে বের করতে হয় যে কোন কাগজটা আমার লাগবে। তো আমি আমার ছেলে মেয়ে বলো আর আমার কর্তাকেই বলো, আমি বলে দিই যে আমার ওই বাস্কেটটা তোমরা ধরবে না, সব আমার উলট পালট হয়ে যাবে। সত্যি কথা বলতে কি কেউই ধরে না। তো এই দেখো তারপর সারাদিনের কাজকর্ম সেরে মেয়েকে স্কুল থেকে বাড়ি এনে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা আবার ভিডিও এডিট করেছি, বেশিক্ষণ হয়তো ঘুমাইনি, 5টা থেকে আবার ভিডিও এডিট করে সেটাকে ছেড়ে রেডি করে নিয়ে আবার এই দেখো চলে এসেছি রান্নাঘরে। মেয়ে পড়তে বসবে না, বলছে আগে টিফিন খেতে দাও তারপরে পড়তে। আর এত গরম, এই দেখো জামা গায়ে দিতে বলেছি জামা গায়ে দেবে না। তো যাই হোক বললাম বাচ্চা মানুষ থাক এখন খালি গায়ে থাক। তারপর ওকে খেতে দিয়ে ওদিকে কিছু কাজ করে নিয়েছি, তার মধ্যে আবার মেয়েকেও পড়িয়ে দিয়েছি। আর ওকে যদি আমি পড়িয়ে না দিই না ও পড়তে বসবেই না, বদমাশি করবে। আমি পড়িয়ে দেবো, তারপর পরের দিন মিসের কাছে কি লিখবে সেগুলো আমার খাতায় সব লিখে দিতে হবে, যেহেতু সামনে আবার পরীক্ষা চলে এসেছে। আর নয় ও ফাঁকি মেরে ওই অল্প অল্প প্রশ্ন মিসের কাছ থেকে লিখে আসবে। তার জন্য ওকে পড়িয়ে দিয়ে তারপরে তো তার মধ্যে তোমাদের দাদাভাইও চলে আসে। আর ও না আসা পর্যন্ত না আমার সমস্যা হয় কি বাসন হয় না, বাসন ও আসলে আবার অনেকগুলো বাসন হয়ে যায়, ওর টিফিনের যেহেতু বাসনগুলো আছে। তো আর এদিকে আজকে রাতের জন্য কি করব ভাবছি, প্রত্যেকদিন আর ভালো লাগে না ওই আলুর তরকারি ঘুগনি খেতে। তো ভাবলাম আজকে একটুখানি এই যে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে একটুখানি পকোড়া মতো করে নেব, রুটি দিয়ে বেশ ভালোই লাগে খেতে। তার জন্য এই প্রথমেই না আলুগুলোকে ওই মানে কি বলবো একটুখানি ঘষে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যেই আমি রান্নাঘরটা মুছে বাসন টাসন সব মেজে নিয়েছি। আর এই দেখো আলুর মধ্যে কেমন জল ছেড়ে গেছে, যেহেতু নুন দিয়ে রেখেছিলাম। তার মধ্যে একটু বেসন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আজকে পকোড়া করব। আর এই গরম গরম খাওয়ার আগে ভেজে নেব, খেতে কিন্তু দারুণ লাগে। আর মাঝে সাঝে আবার পেঁয়াজিও করি, সেটাও রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর প্রায় প্রায় আমি ওই কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি তরকারি করে নিই, আলুর তরকারি ধনেপাতা দিয়ে, ওটা আমার পরিবারের সবাই খুব ভালো খায়। তো এই দেখো এবারে একে একে এই পকোড়াগুলো ভেজে নিয়ে রাতে খেতে দেবো। তা তো বুঝতেই পারছো সারাদিন কতটা ধকল গেছে। তাও যদি কথা শুনতে হয় যে সারাদিন কি করেছো, তাহলে তখন কেমন লাগে আমাদের মতো গৃহবধূদের। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এই পকোড়াগুলো একে একে ভেজে নেবো। আর এই লঙ্কা ছাড়া কয়েকটা করেছিলাম সেটা মেয়ের জন্য, কারণ লঙ্কা দিলে ও যদি দেখে যে লঙ্কা দিয়েছি ও আর খাবে না ঝালে। আর এটা যদি ওর জন্য আলাদা করে দিই লঙ্কা ছাড়া, ও বেশ রুটি দিয়ে ওটা খেতেও ভালোবাসে। আর নয় হয় যদি ঝাল হয়ে যায়, যেদিন তরকারি রান্না করি সেদিন যদি ঝাল হয়ে যায় তাহলে ওই দুধ দিয়ে ওকে খাইয়ে দিই, আর আমরা তরকারি দিয়ে খেয়ে নিই। তো এই দেখো একে একে আমি সব পকোড়াগুলো আলুর পকোড়াগুলো ভেজে নিলাম। তেলটাও না অনেক বেশি লেগেছে, যেহেতু অনেকটাই আলু দিয়ে, দুটো আলু দিয়েছি কিন্তু কিন্তু বড় বড় আলু দিয়েছিলাম। তো যাই হোক এই দেখো সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এইবারে এই দেখো কয়েকটা আম ছিল, সেই আম পকোড়া দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা সেরে নেব। তো চলো আমরা ডিনারটা খেতে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো,
দেখা হবে পরের ব্লগে। আজকে এই পর্যন্তই। টাটা বন্ধুরা, শুভরাত্রি।